নির্জন রাস্তা, রাতের নিস্তব্ধতা, আর একটা দামি গাড়ি হঠাৎ মাঝ রাস্তায় বন্ধ হয়ে গিয়েছিল। এক সুন্দরী কিন্তু অহংকারী মহিলা সাহায্যের খোঁজে দাঁড়িয়েছিল। তখনই সেখানে একজন সাধারণ মানুষ এলো সাহায্যের উদ্দেশ্যে। কিন্তু তার সাধারণত্ব দেখে মহিলা তাকে সাহায্যকারী নয়, বরং লুটেরা ভেবে নিল। এক পলকে পরিস্থিতি বদলে গেল, আর সেই মানুষটিকেই যাকে অপমান করা হয়েছিল সে তার জীবনের সবথেকে বড় শিক্ষা হতে চলেছিল। এই গল্পটি শুধু একটি ভুল বোঝাবুঝির নয়, বরং অহংকার, মানবতা এবং কর্মফলের গল্প, যা শেষ পর্যন্ত আপনাকে ভাবতে বাধ্য করবে। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই রকম মন ছুঁয়ে যাওয়া গল্প পছন্দ করেন, তবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন আপনি এই ভিডিওটি কোথায় আর কি করতে করতে দেখছেন। এবার চলুন শুরু করা যাক আজকের গল্প। সেই রাতে দিল্লিতে বৃষ্টি থামছিল না। অগস্ট 2022-এর সেই ঠান্ডা ভেজা হাওয়া চুপচাপ ছত্তরপুর মেহরৌলির নির্জন রাস্তায় বইছিল। রাস্তার দুপাশে পুরনো গাছগুলো দাঁড়িয়েছিল যেন অন্ধকারের পাহারাদার। সেই গাছগুলোর মাঝখানে একটি ঝকঝকে লাক্সারি গাড়ি হঠাৎ থেমে গেল। ইঞ্জিনের আওয়াজ এক ঝটকায় নিভে গেল আর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। গাড়ির ভেতরে বসেছিল রিয়া মালহোত্রা। দামি পোশাক, নিখুঁত মেকআপ আর আত্মবিশ্বাসে ভরা চোখ। সে সবসময় এই শহরের আলোর মধ্যেই থাকত, যেখানে প্রতিটি দরজা তার নামে খুলে যেত। কিন্তু সেই রাতে রাস্তা খালি ছিল, মোবাইলে নেটওয়ার্ক ছিল না, বৃষ্টির হালকা ফোঁটা কাঁচে পড়তে থাকল আর রিয়ার ধৈর্য ভেঙে যেতে শুরু করল। এত দামি গাড়ি আর এখানেই এসে ধোকা দিয়ে দিল। সে বিরক্ত হয়ে স্টিয়ারিংয়ে হাত মারল। সে 2-3 বার স্টার্ট করার চেষ্টা করল, কিন্তু ইঞ্জিন নিস্তব্ধ রইল। বাইরে নামতেই ঠান্ডা হাওয়া তাকে নাড়িয়ে দিল। দূর দূরান্ত পর্যন্ত কোনো গাড়ি নেই, কোনো আওয়াজ নেই, শুধু রাত আর তার ভয়। রিয়া আশেপাশে তাকাল, মনে অনুশোচনা জাগল। কাশ আজ এই শর্টকাট না নিতাম। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই দূর থেকে একটি পুরনো মোটরসাইকেলের ধীর আওয়াজ এলো। রিয়া সতর্ক হয়ে গেল। বাইকটি কাছে এসে থামল। তাতে বসা মানুষটি সাধারণ পোশাকে ছিল, শার্টে তেলের দাগ, হাত কালো, মুখটা ক্লান্ত। সেই লোকটা নামল এবং বিনম্র স্বরে বলল, ম্যাডাম, গাড়ি খারাপ হয়ে গেছে কি? যদি বলেন তবে আমি দেখে নিই। রিয়া এক পা পিছিয়ে গেল, বুক দুরু দুরু করতে লাগল। নির্জন রাস্তা, অচেনা মানুষ, তার দুনিয়ায় এই রকম মানুষরা সাহায্য করে না, এটাই সে বিশ্বাস করত। সে সন্দেহের চোখে তাকে দেখল, আর সেই মুহূর্তেই ভাগ্য তার জন্যে প্রথম পরীক্ষা রেখে দিল। কখনো কখনো জীবন আমাদের অন্ধকারে থামিয়ে দেয়, যাতে আমরা আমাদের ভেতরের আলো দেখতে পাই। বৃষ্টি এখন খুব তেজ ছিল না, কিন্তু হাওয়ায় ঠান্ডা আর আর্দ্রতা পরিষ্কার অনুভব করা যাচ্ছিল। রিয়া মালহোত্রা সামনে দাঁড়িয়ে থাকা সেই লোকটিকে খুঁটিয়ে দেখল। পোশাক পুরনো ছিল, শার্টে তেলের দাগ জমেছিল, হাত কালো হয়ে গিয়েছিল, যেন রোজ মেশিনের সাথে লড়াই করে। কাঁধে একটি ছোট টুল কিট ঝুলছিল। তার চেহারাটা এমন কোনো মানুষের মতো ছিল যাকে রিয়ার মতো মানুষরা সাধারণত দেখাটাও জরুরি মনে করে না। তার মনে ভয়ের চেয়ে বেশি অবিশ্বাস ছিল। তাকে সবসময় এটাই শেখানো হয়েছিল যে নির্জন জায়গায় এই রকম মানুষরা সাহায্যের নামে বিপদ হয়ে দাঁড়াতে পারে। আপনি কে? রিয়া কড়া গলায় জিজ্ঞেস করল, যেন আগেই নিজেকে শক্ত দেখাতে চায়। লোকটা মোটেও তাড়াহুড়ো দেখাল না। সে হালকা এবং শান্ত স্বরে বলল, আমার নাম কবির সিং রাঠোর। কাছেই একটা গ্যারেজে কাজ করি, রোজ এই রাস্তা দিয়ে ফিরি। আপনার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম। রিয়া তার কথা শুনে বিদ্রূপের হাসি হাসল। তার নজর নিজের ঝকঝকে গাড়ির ওপর গেল, তারপর কবিরের জুতোর ওপর। আপনার সত্যিই মনে হয়, সে ঠান্ডা মেজাজে বলল, যে আপনি এই ধরনের গাড়ি বুঝতে পারবেন? এটা কোনো সাধারণ গাড়ি নয়। তার শব্দগুলো সরাসরি ছিল, কোনো দ্বিধা ছাড়াই, যেন সামনে দাঁড়িয়ে থাকে মানুষটি তার সমান হওয়ার যোগ্যই নয়। কবির তার কথাগুলো না শোনার ভান করল। না, তার মুখে রাগ ছিল না, অপমানের রেশ। সে শুধু এতটুকু বলল, কখনো কখনো বড় গাড়ির সমস্যা খুব ছোট হয় ম্যাডাম, যদি অনুমতি দেন তবে আমি দেখতে পারি। রিয়া এদিক ওদিক তাকাল। সাহায্যের জন্য আর কেউ ছিল না। মনে সংকোচ আর বাধ্যবাধকতা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। অবশেষে সে দীর্ঘশ্বাস নিল আর বলল, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করুন, আর কোনো চালাকি করবেন না। কবির মাথা নাড়ল এবং কিছু না বলে গাড়ির বোনেট খুলল। মোবাইলের ভানা স্ক্রিন থেকে টর্চ জ্বালালো এবং পুরো একাগ্রতার সাথে ইঞ্জিনের পরীক্ষা করতে লাগল। তার আঙুলগুলো মাপা নড়াচড়া করছিল, যেন সে এই কাজ 1000 বার করে ফেলেছে।
সে পুরোপুরি নিজের কাজে ডুবেছিল, যেন আশেপাশের দুনিয়ার সাথে তার কোনো সম্পর্কই নেই। রিয়া কিছুটা দূরে দাঁড়িয়ে রইল, বুকে হাত দিয়ে সে তাকে দেখতে থাকল। তার মনে নিজের বাবা অজয় মালহোত্রার কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগল। আমাদের মর্যাদা আমাদের নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে রাখে, সবার উপর ভরসা করো না। সেই চিন্তাই তাকে এতটাই কঠোর বানিয়ে দিয়েছিল যে সে সামনে দাঁড়িয়ে থাকা মানুষের নিয়ত দেখার আগেই তাকে নাকচ করে দিয়েছিল। কিছুক্ষণ পরে কবির বলল, এবার স্টার্ট করে দেখুন। রিয়া চাবি ঘোরালো, ইঞ্জিন এক পলক থেমে আওয়াজ নিল, আর তারপর গাড়ি পুরোপুরি চলতে শুরু করল। সবকিছু আগের মতো হয়ে গেল। রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে লোকটাকে সে এতক্ষণ তুচ্ছ ভাবছিল সে এত সহজে তার সমস্যার সমাধান করে দিল। এটা কিভাবে? তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো। কবির বোনেট বন্ধ করল, নিজের হাত কাপড় দিয়ে মুছল এবং শান্ত স্বরে বলল, ব্যাস একটা আলগা কানেকশন ছিল, ছোট ব্যাপার ছিল। রিয়া সঙ্গে সঙ্গে পার্স বের করল এবং কিছু নোট বাড়িয়ে দিল। এটা রেখে দিন। কবির কোনো দ্বিধা ছাড়াই হাত পিছিয়ে নিল। না ম্যাডাম, এর দরকার নেই। আমি সাহায্য করেছি কারণ আপনি এখানে একা ছিলেন। রিয়া যেন থমকে গেল। সে অবাক হয়ে তাকে দেখল। আপনি টাকা নেবেন না? কবিরের মুখে হালকা হাসি ফুটে উঠল। সব পুণ্যের মূল্য টাকা দিয়ে হয় না। সে নিজের মোটরসাইকেলের দিকে এগিয়ে গেল। যেতে যেতে সে শুধু একটি কথা বলল, যা রিয়ার হৃদয় গভীরে গেঁথে গেল। কখনো কখনো মানুষের সবথেকে বড় ত্রুটি বাইরে নয়, ভেতরে থাকে। কবির চলে গেল, আর রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল, এমন এক নিস্তব্ধতার সাথে যেখানে প্রথমবার তার অহংকার খোদ তাকেই প্রশ্ন করছিল। কবির চলে যাওয়ার পরেও রিয়া মালহোত্রা সেখানেই বসে রইল। গাড়ি চলছিল, ইঞ্জিনের আওয়াজ স্বাভাবিক ছিল, কিন্তু তার হাত তখনও স্টিয়ারিংয়ে জমেছিল। বাইরের রাস্তাটা তেমনই ছিল যেমন কয়েক মিনিট আগে ছিল, কিন্তু রিয়ার ভেতরেই কিছু বদলে গিয়েছিল। সে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার মন পেছনে আটকে ছিল সেই মুহূর্তে যখন সে বিনা ভাবনায় একজন মানুষকে সন্দেহ আর অহংকারের চোখে দেখেছিল। তার মনে পড়ল কিভাবে তার কথাগুলো আপনিই বেরিয়ে এসেছিল, ঠান্ডা, তীক্ষ্ণ আর কোনো কোমলতা ছাড়াই। সেই সময় তার মনে হয়েছিল যে সে নিজেকে সুরক্ষিত রাখছে, নিজের মর্যাদার ভেতরে সঠিক কাজ করছে, কিন্তু এখন সেই মর্যাদার বোঝাই তার কাছে ভারী মনে হচ্ছিল। এটা ভয় ছিল না, বরং এক অদ্ভুত লজ্জা ছিল যা ধীরে ধীরে তার ভেতরে নামছিল। সে আয়নায় নিজেকে দেখল, সেই একই মুখ, সেই সাজানো হাসি, সেই আত্মবিশ্বাস, কিন্তু চোখে এখন প্রশ্ন ছিল। সে অনুভব করল যে সে প্রথমবার নিজেকে জিজ্ঞেস করছে, ক্ষমতার মানে কি অন্যকে ছোট দেখানো হয়? তার মনে নিজের বাবার কথাগুলো ভেসে উঠল, যেগুলোকে সে বছরের পর বছর সত্যি মেনে এসেছে। শক্ত হও, আবেগ দেখিও না, দুনিয়ার সম্মান শুধু উচ্চতাকেই দেয়। হয়তো সেই শিক্ষাগুলোই তাকে এমন বানিয়ে দিয়েছিল যে সে মানুষকে তার হৃদয়ের আগে তার পোশাক দিয়ে বিচার করতে শুরু করেছিল। পরের দিন নিজের কোলাহল নিয়ে এলো। মিটিং, কলস, কফি সবকিছু আগের মতোই ছিল, কিন্তু রিয়া আগের মতো রইল না। ছোট ছোট কথার ওপর তার নজর যেতে শুরু করল। কারো দরজা খুলে দেওয়া, কারো অকারণে হেসে দেওয়া, এইসব তাকে অদ্ভুতভাবে ছুঁয়ে যেতে লাগল। তার মনে হল যেন সে এতদিন এই রকম জিনিসগুলো দেখতেই পেত না। দুপুরে সে তার বন্ধু তানিয়া কাপুরের সাথে দেখা করল। সেই একই জাঁকজমকপূর্ণ পরিবেশ, সেই একই হালকা কথাবার্তা। তানিয়া হাসতে হাসতে বলল যে রিয়াকে আজকাল খুব বদলে গেছে বলে মনে হচ্ছে। রিয়া শুধু হালকা হাসি দিল। সে বুঝতে পারছিল না যে এই বদলটাকে ভাষায় কিভাবে প্রকাশ করবে। কিছু কথা বলা যায় না, শুধু অনুভব করা যায়। বিকেলে যখন সে পার্কিং থেকে বেরোচ্ছিল, একজন বৃদ্ধ নিরাপত্তারক্ষী শ্রদ্ধার সাথে রাস্তা দেখাল। রিয়ার মুখ থেকে সহজভাবেই ধন্যবাদ বেরিয়ে এলো। শব্দটা ছোট ছিল, সাধারণ ছিল, কিন্তু তার ভেতরে কোথাও আটকে গেল। সেই লোকটির হাসিতে না কোনো ভয় ছিল, না কোনো আশা, শুধু সারল্য ছিল। রিয়ার মনে হল হয়তো সম্মান চেয়ে নয়, বরং দেওয়ার মাধ্যমেই শুরু হয়। রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে সে নিচে ছড়িয়ে থাকা শহরটাকে দেখল। আলো ছিল, উঁচু উঁচু অট্টালিকা ছিল, দ্রুতগতির জীবন ছিল। সবকিছু তেমনই ছিল যেমন সব সময় থাকত, তবুও তার ভেতরে অস্থিরতা ছিল। সেই অস্থিরতার মধ্যেই তার কবিরের কথা মনে পড়ল। শান্ত এবং কোনো তিক্ততা ছাড়াই বলা একটি কথা, যে মানুষের সবথেকে বড় অভাব প্রায় বাইরে নয়, ভেতরে থাকে। সেই বাক্যে কোনো উপদেশ ছিল না, শুধু একটি আয়না ছিল, যাতে সে নিজেকে পরিষ্কার দেখতে পাচ্ছিল। রিয়া দীর্ঘশ্বাস নিল। সে বুঝতে পারল যে সেই রাতে শুধু তার গাড়ি থামেনি,
তার চিন্তাধারাও থেমে গিয়েছিল। হয়তো জীবন তাকে সেখানেই থামিয়েছিল, যাতে সে নিজেকে চিনতে পারে। সে কোনো বড় প্রতিশ্রুতি দিল না, কোনো নাটকীয় সিদ্ধান্ত নিল না, শুধু মনে মনে একটি ছোট কথা ঠিক করল। পরের বার যখন কেউ সামনে আসবে, সে আগে মানুষকে দেখবে, মর্যাদা নয়। এটাই ছিল তার শুরু, ধীর, সত্য এবং নিস্তব্ধ। পরের কয়েকদিনে রিয়া মালহোত্রা কোনো বড় সিদ্ধান্ত নিল না। বাইরে থেকে তার জীবন তেমনই চলতে থাকল, একই বাড়ি, একই গাড়ি, একই কাজকর্ম। কিন্তু ভেতরে তার দেখার ভঙ্গি বদলাতে শুরু করেছিল। এখন সে মানুষের কথা মাঝপথে কাটত না। সে শুনত, কোনো তাড়াহুড়ো ছাড়া, কোনো বিচার না করে, যেন কেউ তার ভেতরের আওয়াজকে একটু কমিয়ে দিয়েছে, যাতে সে অন্যদের আওয়াজ শুনতে পায়। একদিন সকালে সে তার বাবা অজয় মালহোত্রার অফিসে পৌঁছাল। মিটিংয়ের পর বারান্দায় একজন কর্মচারী ফাইলের স্তূপ সামলাতে সামলাতে দাঁড়িয়েছিল। আগে রিয়া হয়তো এগিয়ে যেত, কিন্তু সেদিন সে দাঁড়িয়ে পড়ে শুধু এতটুকু বলল, সব ঠিক আছে তো? লোকটা চমকে উঠল, তারপর মাথা নেড়ে হেসে দিল। সেই মুহূর্তটা ছোট ছিল, কিন্তু রিয়ার মনে হল যেন সে কোনো বন্ধ দরজায় হালকা টোকা দিয়েছে। দরজা পুরো খোলেনি, কিন্তু ভেতরে আলো আসতে শুরু করেছে। দুপুরে সে কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়াই গাড়ি নিয়ে বেরোল। শহরের গতি তার সাথেই ছিল, কিন্তু তার ভেতরে এক আলাদা স্থিরতা ছিল। তার মনে পড়ল যে কখনো কখনো সমস্যা খুব ছোট হয়, শুধু সেটা দেখার নজর দরকার। সে ভাবতে লাগল যে হয়তো তার নিজের জীবনেও এমনই কোনো ছোট অভাব ছিল, যেটাকে সে অবহেলা করেছিল। অন্যদের মানুষের মতো দেখা, পদের মতো নয়। বিকেলে একটি সাধারণ ক্যাফেতে সে একটি দৃশ্য দেখল। একজন তরুণ ওয়েটার ঘাবড়ে গিয়ে অর্ডার ভুল নিয়ে এসেছে। টেবিলে বসা মানুষগুলো বিরক্ত হতে লাগল। রিয়া চুপচাপ পরিস্থিতি সামলে নিল। না উঁচু গলা, না কোনো অভিযোগ। সে শুধু হেসে বলল, কোনো ব্যাপার না, আবার নিয়ে আসুন। ওয়েটারের চোখে যে স্বস্তি ফুটে উঠল, সেটা রিয়ার ভেতরে কিছু একটা ছুঁয়ে গেল। সে বুঝতে পারল যে সম্মান কখনো চিৎকার করে না, সেটা শুধু বিদ্যমান থাকে। বাড়ি ফেরার সময় সে গতি ধীর রাখল। জানলার কাছে শহরের আলোগুলি পিছলে যাচ্ছিল। তার নিজের পুরনো ব্যবহারগুলো মনে পড়ল। কতবার সে না ভেবে কাউকে ছোট অনুভব করিয়েছিল, শুধু এই কারণ সে সেটা করতে পারত। এই চিন্তা তার কাছে বোঝা মনে হল না। এটা একটা স্বীকারোক্তি ছিল, আর স্বীকারোক্তির মধ্যে অদ্ভুত এক শান্তি থাকে। রাতে ব্যালকানিতে দাঁড়িয়ে সে নিচে তাকাল। একজন সাফাই কর্মী সারাদিনের ক্লান্তির পর নিজের সরঞ্জাম গুছিয়ে নিচ্ছিল। রিয়া সহজভাবে হাত তুলে অভিবাদন জানাল। লোকটা হেসে উত্তর দিল। কোনো কথোপকথন হল না, তবুও সেই মুহূর্তে অনেক কিছু ছিল। রিয়ার মনে হল যে এই ছোট ছোট মুহূর্তগুলোই তার চিন্তাধারাকে ধীরে ধীরে নতুন রূপ দিচ্ছে। সে এখন পরিষ্কার দেখতে পাচ্ছিল যে পরিবর্তন সবসময় কোনো বড় ধাক্কার মাধ্যমে আসে না, অনেক সময় তা দৈনন্দিন ব্যবহারে চুপচাপ নেমে আসে। সে নিজের সাথে কোনো বড় প্রতিশ্রুতি হল না, শুধু এতটুকু ঠিক করল যে সে আগামীতে চোখ বন্ধ করে বাঁচবে না। যদি জীবন তাকে থেমে দেখার সুযোগ দিয়েছে, তবে সে তাকে এমনি এমনি যেতে দেবে না। সেই রাতে রিয়ার নিস্তব্ধতা ভয়ের ছিল না, সেটা শেখার নিস্তব্ধতা ছিল, এবং সেই নিস্তব্ধতাই ভবিষ্যতে তার সবথেকে বড় শক্তি হতে চলেছিল। সেই বিকেল দিল্লি নিজের দৈনন্দিন গতিতে ছিল। রাস্তা ভর্তি ছিল, ট্রাফিকের আওয়াজ হাওয়ায় মিশেছিল, আর রেডিওতে ধীর সঙ্গীত বাজছিল। রিয়া মালহোত্রা অফিস থেকে ফিরছিল। বাইরে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত সচেতনতা ছিল, যেন সে জিনিসগুলোকে আগের থেকে বেশি পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে গাড়ি চালাচ্ছিল, কিন্তু মন কোনো অজানা মোড়ে থমকেছিল। একটি মোড়ে থামার সময় তার নজর রাস্তার ধারে তৈরি একটি ছোট গ্যারেজের ওপর পড়ল। পুরনো একটা বোর্ড, ভেতরে ঝুঁকে থাকা মানুষ আর মেশিনের হালকা আওয়াজ। সেই দৃশ্যটা কিছু সেকেন্ডের জন্যই ছিল, কিন্তু রিয়ার নজর ওখানেই আটকে গেল। না কোনো বাধ্যবাধকতা ছিল, না কোনো যান্ত্রিক ত্রুটি, তবুও সে গাড়িটি পাশে দাঁড় করিয়ে দিল। সে বাইরে নামল এবং কোনো তাড়াহুড়ো ছাড়াই দাঁড়িয়ে সেই জায়গাটাকে দেখতে লাগল। তেল আর ধাতুর মিশেল গন্ধ হাওয়ায় ছিল, আর কাজে মগ্ন মানুষগুলো কোনো লোক দেখানো ছাড়াই নিজের কাজ করছিল। রিয়া ভেতরে গেল না, সে কারো নাম জিজ্ঞেস করল না। সে শুধু দাঁড়িয়ে রইল, যেন সেই দুনিয়াটাকে দূর থেকে বোঝার চেষ্টা করছিল, যেটাকে সে আগে অবহেলা করে দিত। কিছুক্ষণ পর সে আবার গাড়িতে বসল,
এবং এগিয়ে গেল। রাস্তায় একজন বৃদ্ধ মানুষ রাস্তা পার হতেই ইতস্তত করছিল। রিয়া না ভেবেই ব্রেক মারল এবং হাতের ইশারায় তাকে আগে যেতে দিল। লোকটা দাঁড়িয়ে তার দিকে তাকাল। চোখে কৃতজ্ঞতা ছিল, কোনো শব্দ বলা হল না। তবুও সেই মুহূর্ত রিয়ার সাথে চলতে থাকল। বাড়ি পৌঁছে সে জুতো খুলল এবং চুপচাপ সোফায় বসে পড়ল। ঘরে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতা শূন্য মনে হল না। জানলা দিয়ে বাইরে শহরের আলোগুলো মিটমিট করছিল। হাজার হাজার জীবন, হাজার হাজার গল্প। কোথাও না কোথাও সেই শহরে সেই লোকটিও নিজের জীবন কাটাচ্ছিল, যে এক রাতে কোনো প্রশ্ন ছাড়াই তাকে সাহায্য করেছিল। রিয়া সেই মুখটাকে মনে করল, কিন্তু কোনো অস্থিরতার সাথে নয়, বরং এক শান্ত স্বীকৃতির সাথে। সে কোনো প্রশ্ন করল না, কোনো সিদ্ধান্তে পৌঁছল না। শুধু একটি কথা পরিষ্কার ছিল, এখন সে থামতে ভয় পেত না। এখন সে থামত দেখার জন্য, বোঝার জন্য। সে জানত যে প্রতিটি সাক্ষাৎ পুনরায় হয় না, আর প্রতিটি উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কিছু শিক্ষা রাস্তায় সাথে চলে, কোনো শব্দ ছাড়াই, কোনো দাবি ছাড়াই। সেই রাতে রিয়া অনুভব করল যে জীবন তাকে কারো সাথে মেলাতে তাড়াহুড়ো করছে না। হয়তো আগে তাকে তৈরি করা হচ্ছে, চুপচাপ ধীরে ধীরে। গল্প এখনও সামনে এগোবার বাকি ছিল, কিন্তু এটা পরিষ্কার ছিল যে এখন তার প্রতিটি পদক্ষেপ আগের থেকে বেশি সত্যের কাছাকাছি ছিল। পরের কয়েক সপ্তাহে রিয়া মালহোত্রার জীবন বাইরে থেকে তেমনই দেখাচ্ছিল, কিন্তু ভেতরে অনবরত পরীক্ষিত হচ্ছিল। শহরে অনুষ্ঠানের মরশুম ছিল, ডিনার, মিটিং, লঞ্চ ইভেন্টস, আর রিয়া সেই সব কিছুর অংশ হয়ে রইল। পার্থক্য শুধু এতটুকুই ছিল যে এখন সে সব জায়গায় নিজের উপস্থিতি প্রমাণ করার চেষ্টা করত না। সে শুনত, দেখত, আর অনেক সময় কিছু না বলে এগিয়ে যেত। এই পরিবর্তনই মানুষের চোখে লাগতে শুরু করেছিল। এক বিকেল বাড়ি ফিরতেই তার বাবা অজয় মালহোত্রা তাকে নিজের স্টাডি রুমে ডাকলেন। ঘরের দেয়ালে টাঙানো সম্মানপত্র আর পুরস্কারগুলো সবসময়কার মতোই ঝকঝক করছিল। অজয় সরাসরি প্রসঙ্গে কথা বললেন। তিনি বললেন যে লোকজনে কথা বলছে, রিয়া আগের মতো সক্রিয় নেই, সোশ্যাল সার্কেল থেকে দূরত্ব বজায় রাখছে, আর কিছু ক্ষেত্রে তার ব্যবহার প্রয়োজনের চেয়ে বেশি সাধারণ হয়ে গেছে। তার চিন্তা শব্দে কম, স্বরে বেশি ছিল। রিয়া কোনো বাধা না দিয়ে শুনল। সে কোনো সাফাই দিল না, শুধু এতটুকু বলল যে সে জিনিসগুলোকে আলাদা নজরে বোঝার চেষ্টা করছে। অজয় তাকে মনে করিয়ে দিলেন যে সমাজে ভাবমূর্তিই সুরক্ষা কবচ হয়, আর যদি সেটা দুর্বল হয় তবে প্রশ্ন বাড়বে। সেই কথোপকথনের পর রিয়া অনেকক্ষণ জানলার পাশে দাঁড়িয়ে রইল। বাইরে শহরের গতি থামেনি। সে পরিষ্কার অনুভব করল যে পরিবর্তন শুধু ভেতরের ব্যাপার হয় না, সেটা বাইরে সংঘাতও তৈরি করে। যে লোকগুলো তাকে একটা নির্দিষ্ট কাঠামোতে দেখতে অভ্যস্ত ছিল, তারা এখন তার ধীর চালে অস্বস্তি বোধ করছিল। কিছুদিন পর এক বন্ধুর পার্টিতে এই অস্বস্তি আরও পরিষ্কার হয়ে গেল। তানিয়া কাপুর তাকে আলাদা করে নিয়ে গিয়ে জিজ্ঞেস করল যে সে কোনো দ্বিধার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা। আশেপাশে হালকা বিদ্রুপ ভাসছিল। রিয়া এখন আগের মতো নেই, হয়তো কোনো বিষয় তাকে বেশি সংবেদনশীল বানিয়ে দিয়েছে। রিয়া হেসে কথা ঘুরিয়ে দিল। সে জানত যে প্রতিটি প্রশ্নের উত্তর সেই মুহূর্তেই দেওয়া জরুরি নয়। পার্টি থেকে ফেরার সময় গাড়িতে বসে রিয়া ফোন তুলল। স্ক্রিনে আমন্ত্রণ, পরামর্শ আর উপদেশের সারি ছিল। সে কিছু মেসেজ পড়ল আর কিছু না খুলেই সরিয়ে দিল। এটা প্রথমবার ছিল যখন সে এটা ঠিক করল যে প্রতিটি ডাকে পৌঁছনো তার দায়িত্ব নয়। রেডিও বাজছিল, সে সেটা বন্ধ করে দিল। নিস্তব্ধতা এখন তার কাছে শূন্য মনে হচ্ছিল না। পরের দিন সকালে অফিসে একটি ছোট ঘটনা ঘটল। মিটিংয়ের সময় একজন জুনিয়র নিজের কথা বলার সময় ইতস্তত করছিল। ঘরের সবাই তাড়াহুড়োয় ছিল। রিয়া তাকে পুরোটা বলতে দিল। কেউ পরে ফিসফিস করে বলল যে এই পদ্ধতিটি বাস্তবসম্মত নয়। রিয়া তর্ক করল না। সে নিজের নোটবুক বন্ধ করল আর মিটিং শেষ হতেই বাইরে বেরিয়ে এলো। তার মনে হলো যে অনেক সময় বাস্তবসম্মত শব্দটি আমাদের সুবিধের অন্য নাম হয়। বিকেলে বাড়ি ফেরার সময় সে রাস্তা বদলাল না, শুধু গতি কম রাখল। সে জানত যে সমাজের প্রত্যাশা তাকে আবার সেই জায়গায় টেনে নিয়ে যেতে চায় যেখান থেকে সে বেরিয়ে আসছে। কিন্তু এখন সে সেই টান চিনতে পারছিল। সে ঠিক করল যে না সে কাউকে কিছু প্রমাণ করতে বেরিয়েছে, না কারো থেকে দূরত্ব তৈরি করতে। সে শুধু নিজের পদক্ষেপগুলোকে সৎ রাখতে চায়, যদিও তাদের সংখ্যা কম হোক। সেই রাতে রিয়া অনুভব করল যে পরিবর্তনের একটা অংশ একাকিত্বও হয়। এই একাকিত্ব চিৎকার করে না, কিন্তু জায়গা করে দেয় ভাবার, বেছে নেওয়ার আর সঠিক সময়ের অপেক্ষা করার। গল্প এখনও সামনে এগোবার বাকি ছিল,
আর এখন রিয়ার এই ভরসা হতে শুরু করেছিল যে বাইরের চাপের চেয়ে বেশি সে নিজের ভেতরের স্পষ্টতার উপর টিকে থাকতে পারে। সবকিছু বাইরে থেকে স্বাভাবিক লাগছিল, কিন্তু রিয়া মালহোত্রা জানত যে এই শান্তি খুব হালকা। একদিন সকালে অফিসে পৌঁছতেই তার ফোন অনবরত বাজতে শুরু করল। মেসেজ, কল আর নোটিফিকেশন একসঙ্গে আসতে লাগল, যেন কেউ হঠাৎ পর্দা সরিয়ে দিয়েছে। যখন তানিয়া কাপুরের নাম স্ক্রিনে ভেসে উঠল, রিয়া কলটা ধরল। তানিয়া ঘুরিয়ে না বলে সরাসরি বলল যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, একটা পুরনো ক্লিপ যাতে রিয়াকে কোনো স্টাফ মেম্বারের সাথে কড়া মেজাজে কথা বলতে দেখা যাচ্ছে। ভিডিওটা ছোট ছিল, অসম্পূর্ণ ছিল, কিন্তু মানুষের মতামত তৈরির জন্য পুরো সত্যিটা কখনোই জরুরি হয় না। রিয়া ভিডিওটি দেখল। তার সেই মুহূর্তটা পরিষ্কার মনে ছিল, সেই সময় যখন সে না ভেবেই শব্দের ব্যবহার করে দিত আর সামনের মানুষটা চুপ থেকে যেত। স্ক্রিনে দেখতে পাওয়া মেয়েটাকে তার নিজেরই মনে হচ্ছিল, কিন্তু তেমন নয় যেমনটা সে এখন নিজেকে অনুভব করে। কয়েক ঘন্টার মধ্যেই কথা ছড়িয়ে পড়ল, প্রশ্ন উঠল, ইঙ্গিত করা হল, আর সেই সমাজই যারা কাল পর্যন্ত তার উপস্থিতিকে স্বাভাবিক মনে করত, এখন তাকে কোষ্ঠী পাথরে বিচার করছিল। দুপুর নাগাদ তার বাবা অজয় মালহোত্রার ফোন চলে এলো। এইবার তার গলায় বিরক্তি নয়, হিসেব ছিল। তিনি বললেন যে মিডিয়া এই নিয়ে প্রশ্ন তুলতে পারে, ব্যবসায়িক অংশীদাররা অস্বস্তি বোধ করতে পারেন, আর এই রকম ক্ষেত্রে সাধারণত সাথে সাথে বয়ান জারি করা হয়। রিয়া পুরো কথা শুনল। সে কাউকে দোষ দিল না, না কোনো সাফাই দেওয়ার চেষ্টা করল। সে শুধু এতটুকু বলল যে ভিডিওটা সত্যি, আর সে সেই সময় এই রকমই ছিল। ফোনের ওপারে কয়েক মুহূর্ত নিস্তব্ধতা রইল। তারপর কথা শেষ হয়ে গেল। বিকেল পর্যন্ত পরামর্শ আসতে লাগল। কেউ বলছিল এটাকে এড়িয়ে চলো, কেউ বলছিল সাথে সাথে সাফাই দাও। রিয়া ফোন একপাশে রেখে দিল। সে জানলার পাশে দাঁড়িয়ে বাইরে দেখতে থাকল। শহর নিজের গতিতে চলছিল। সে বুঝে গিয়েছিল যে এই মামলা কথা দিয়ে মিটবে না। যা হয়েছিল তার দায়িত্ব থেকে পালানো সম্ভব ছিল না। সেই রাতেই সে একটি আনুষ্ঠানিক ডিনারে গেল, যেখানে তার উপস্থিতি আগে থেকেই ঠিক করা ছিল। সেখানে নজর ছিল, ফিসফিসানি ছিল, আর কৃত্রিম হাসিও ছিল। কেউ সরাসরি কিছু বলল না, কিন্তু প্রতিটি নজর প্রশ্ন জিজ্ঞেস করছিল। রিয়া নজর নিচু করল না, না অতিরিক্ত আত্মবিশ্বাস দেখালো। সে শান্ত রইল, যতটা হতে পারত ততটা সত্যনিষ্ঠ। বাড়ি ফেরার সময় ড্রাইভার জিজ্ঞেস করল যে রাস্তা বদলাতে হবে কিনা। রিয়া মানা করে দিল, তার লুকিয়ে পড়ার কোনো প্রয়োজন বোধ হল না। বাড়ি পৌঁছে সে ল্যাপটপ খুলল, কিছুক্ষণ স্ক্রিন দেখল আর তারপর বন্ধ করে দিল। সে জানত যে কোনো পোস্ট, কোনো বয়ান তাকে হালকা করবে না। এটা সেই দাম ছিল যা তাকে তার পুরনো অভ্যাসের জন্য চোকাতে হচ্ছিল। সেই রাতে রিয়া অনেক রাত পর্যন্ত জেগে রইল। সে ভিডিওর ব্যাপারে কম আর সেই মানুষগুলোর ব্যাপারে বেশি ভাবছিল, যাদের সে কখনও বিনা কারণে ছোট অনুভব করিয়েছিল। প্রথমবার সে বুঝতে পারল যে ক্ষমা শুধু বলার জিনিস হয় না, সেটা দায়িত্ব নেওয়ার নাম। সে ঠিক করল যে সে এইবার পরিস্থিতি থেকে পালাবে না। যদি সমাজ তাকে তার অতীত দিয়ে বিচার করতে চায়, তবে সে বর্তমান দিয়ে জবাব দেবে, কোনো চিৎকার ছাড়া, কোনো প্রদর্শন ছাড়া। সকাল হওয়ার আগেই রিয়া একটি পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এই সিদ্ধান্ত কোনো প্রেস রিলিজের ছিল না, এটা তার পরবর্তী পদক্ষেপের ছিল। এমন পদক্ষেপ যা ধীর হবে, কিন্তু মিথ্যে নয়। গল্প এখন একটা মোড়ে ছিল, আর এই মোড়ের পর রাস্তা সহজ হওয়ার ছিল না, কিন্তু রিয়া জানত যে এখন পেছনে ফেরাও সম্ভব নয়। পরের দিন সকালে রিয়া মালহোত্রা খুব তাড়াতাড়ি উঠল। এটা কোনো আলাদা দেখতে হওয়া সকাল ছিল না, না কোনো অস্থিরতা, না কোনো তাড়াহুড়ো। সে ফোন তুলল, কিন্তু মেসেজগুলো খুলল না। ক্যামেরা বন্ধ রইল, নোটিফিকেশন তেমনই পড়ে রইল। সে তৈরি হলো আর ড্রাইভারকে বলল যে আজ সে অফিসে যাবে না। গাড়ি শহরের সেই অংশের দিকে ঘুরে গেল যেখানে সে আগে খুব কমই যেত, আর রাস্তা তাকে কোনো পরিকল্পনার চেয়ে বেশি একটা অনুভবের ভরসায় টেনে নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর গাড়িটি একটি সাধারণ এলাকায় থামল। এখানে অট্টালিকাগুলো নিচু ছিল, রাস্তাগুলো সাধারণ ছিল, আর মানুষের চলায় কোনো প্রদর্শন ছিল না। রিয়া কোনো পরিচয় ছাড়াই বাইরে নামল। সে কাউকে ফোন করল না, কারো অপেক্ষা করল না। সে শুধু সামনে এগিয়ে গেল, সেই ছোট গ্যারেজের দিকে যেটাকে সে আগে দূর থেকে দেখেছিল। ভেতরে মানুষরা নিজের কাজে মগ্ন ছিল। রিয়া ভেতরে গেল না, সে বাইরে দাঁড়িয়ে রইল আর চারদিকে দেখল। শিখতে থাকা হাত, ঝুঁকে থাকা মুখ, আর সেই সারল্য যা কিছু না বলে অনেক কিছু বলে দেয়। কিছু তরুণ ছেলে কাজ শিখছিল,
কারো হাতে সরঞ্জাম ছিল, কেউ মাটিতে বসে ইঞ্জিনের অংশ দেখছিল। তাদের মুখে আত্মবিশ্বাস কম ছিল, কিন্তু শেখার জেদ পরিষ্কার ছিল। গল্পটি এখন একটি নতুন দিশা পেতে চলেছিল। রিয়া বুঝতে পারছিল যে জীবনের আসল মেরামত বাইরে নয়, নিজের ভেতরেই শুরু করতে হবে। তার এই যাত্রাটি ছিল নিজের অহংকারকে ধুয়ে মুছে ফেলে একজন প্রকৃত মানুষ হয়ে ওঠার। রিয়া পাশে দাঁড়িয়ে থাকা একজন প্রবীণ মেকানিককে জিজ্ঞেস করল যে এখানে নতুনদের কিভাবে শেখানো হয়। লোকটা সংক্ষেপে বলল, কাজ দিয়ে, ভুল দিয়ে আর পুনরায় চেষ্টার মাধ্যমে। রিয়া মনোযোগ দিয়ে শুনল। সে কোনো মতামত দিল না বা কোনো বড় প্রশ্ন করল না। কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করল যে এখানে সবথেকে বেশি কোন জিনিসের অভাব বোধ হয়। উত্তর ছোট ছিল, সঠিক সরঞ্জাম আর কিছুটা জায়গা। রিয়া মাথা নাড়ল। সে নিজের নাম জানাল না, শুধু একটি কাগজের নম্বর লিখল আর বলল যে সে আবার আসবে। এটা কোনো প্রতিশ্রুতি ছিল না, শুধু একটি পরবর্তী পদক্ষেপ ছিল। সে ফিরে এসে গাড়িতে বসল আর চুপচাপ সামনে এগিয়ে গেল। পথে সে বাইরে তাকাল। তার মনে হল আজ সে এমন কিছু করেছে যা সঠিক দিশায় রয়েছে। বড় নয়, দেখানোর মতো নয়, কিন্তু মজবুত। বাড়ি পৌঁছে সে ল্যাপটপ খুলল। সে পুরনো যোগাযোগ দেখল না বা কোনো প্রচারের ফাইলও খুলল না। সে একটি নতুন তালিকা বানাল, প্রয়োজন, জায়গা, মানুষ। প্রতিটি শব্দ ছোট অক্ষরে ছিল, কোনো শিরোনাম ছাড়াই। দুপুরে সে একটি ছোট মিটিং ঠিক করল, শুধু সেই সব মানুষের সাথে যাদের ওপর সে ভরসা করত। সে পরিষ্কার জানাল যে তার কোনো অভিযান চাই না, কোনো শোরগোল চাই না, শুধু এমন একটি ব্যবস্থা চাই যা কাজ করবে। প্রশ্ন করা হলো, কিন্তু সে সেগুলোকে বাড়তে দিল না। সে শুধু এতটুকু বলল যে শুরু এখান থেকেই হবে। বিকেলে সে ফোন তুলল। ভিডিও এখনও ঘুরছিল, মন্তব্য এখনও আসছিল। রিয়া স্ক্রিন লক করে দিল আর ফোন একপাশে রেখে দিল। ব্যালকানিতে দাঁড়িয়ে সে নিচের শহরটাকে দেখল। সবকিছু আগের মতোই ছিল, কিন্তু তার ভেতরে এখন ততটা উত্তেজনা ছিল না। সে জানত যে সামনের পথ সহজ হবে না। মানুষ সন্দেহ করবে, প্রশ্ন তুলবে, হয়তো আবার পরীক্ষা নেবে। কিন্তু এখন তার কাছে একটি দিশা ছিল, আর দিশা থাকলে পদক্ষেপগুলো আপনিই স্থির হয়ে যায়। সেদিন রিয়া কোনো বয়ান দিল না, কোনো সাফাই দিল না। সে শুধু একটি ছোট কাজ শুরু করল, আর সেই কাজই কোনো আওয়াজ ছাড়াই তার গল্পকে সামনে নিয়ে যেতে লাগল। পরের কয়েকদিনে রিয়া মালহোত্রার কাজ শোরগোল ছাড়াই এগিয়ে চলল। সে আবার সেই এলাকায় পৌঁছল, সেই গ্যারেজের বাইরে থামল আর এইবার বেশিক্ষণ থাকল। কিছু সরঞ্জাম আনানো হলো, জায়গা মাপার জন্য একটি সাধারণ নকশা বানানো হলো, আর দুজন যুবকের সাথে কথা হলো যারা সত্যি শিখতে চাইত। কোনো ছবি তোলা হলো না, কোনো ভিডিও বানানো হলো না। সবকিছু এতটাই সাধারণ ছিল যে দেখানোর কোনো সুযোগই ছিল না। কিন্তু হয়তো এই সাধারণত্বই মানুষকে সবথেকে বেশি অস্বস্তিতে ফেলে। সকালে অফিসে পৌঁছতেই পরিবেশটা বদলে গেছে বলে মনে হলো। কিছু সহকর্মী নজর এড়িয়ে চলছিল, কিছুজন খুব মনোযোগ দিয়ে দেখছিল। মিটিংয়ের মাঝে কেউ নিচু স্বরে বলল যে এই সব কিছু ইমেজ শোধরানোর চেষ্টা হতে পারে। অন্য কেউ যোগ করল যে এটা একটা কৌশল যাতে পুরনো ভিডিও পেছনে পড়ে থাকে। রিয়া ফাইলগুলো গুছিয়ে নিল, মিটিং শেষ করল আর কোনো প্রতিক্রিয়া ছাড়াই নিজের ঘরে ফিরে এলো। সে বুঝে গিয়েছিল যে কাজ যখনই মাটিতে নামে তার ওপর সন্দেহও নেমে আসে। বিকেলে একটি ফোন এলো, বন্ধুর নয়, বরং এক পরিচিত সাংবাদিকের। প্রশ্নগুলো সরাসরি ছিল, সে কি গ্যারেজগুলোতে গিয়ে কোনো গ্রাউন্ড লেভেল উদ্যোগ শুরু করছে, আর সাম্প্রতিক বিতর্কের সাথে এর কোনো সম্পর্ক আছে কি? রিয়া ফোন শুনল, তারপর শান্তভাবে কেটে দিল। সে কিছুক্ষণ জানলার পাশে দাঁড়িয়ে রইল। শহরটা একই ছিল, কিন্তু তার ভেতরে ধৈর্যের আরও একটি স্তর যুক্ত হয়েছিল। বিকেলে বাবার কাছ থেকে একটি ছোট মেসেজ এলো, লোকজন জিজ্ঞেস করছে, ব্যাস এতটুকুই। রিয়া মেসেজ পড়ল আর ফোন নিচে রেখে দিল। তার তর্কের কোনো প্রয়োজন মনে হল না। সে গাড়ি বের করল আর সরাসরি সেই এলাকার দিকে চলে গেল যেখানে কাজ চলছিল। গ্যারেজের বাইরে সেই একই সারল্য ছিল। সরঞ্জামগুলো সাজানো হচ্ছিল, মেঝে পরিষ্কার করা হচ্ছিল, আর দুজন নতুন ছেলে সাহায্য করছিল। রিয়া জিজ্ঞেস করল, কাজ কেমন চলছে? কেউ বলল জায়গা ছোট, কেউ বলল শেখার ইচ্ছে খুব বড়। রিয়া নোট নিল আর ঠিক করল যে পরের সপ্তাহ থেকে একটি নির্দিষ্ট প্রশিক্ষণের সময় রাখা হবে, যাতে শেখাটা এলোমেলো না থাকে। এটা কোনো ঘোষণা ছিল না, শুধু একটি ব্যবহারিক পদক্ষেপ ছিল। সেই সময় একজন প্রতিবেশী এসে দাঁড়াল। সে সন্দেহভরা নজরে জিজ্ঞেস করল যে এখানে কি হতে চলেছে। রিয়া শান্ত স্বরে বলল যে শেখার জায়গা তৈরি হচ্ছে। লোকটা কাঁধ ঝাঁকাল আর চলে গেল। এটা কোনো বিরোধ ছিল না, শুধু একটি সংকেত ছিল।
প্রতিটি ভালো কাজ সাথে সাথে গ্রহণ করা হয় না। রিয়া মনোযোগ দিল সেই ছেলেদের ওপর যারা কাজ করছিল। তাদের কৌতূহলই তার জন্য যথেষ্ট ছিল। রাতে বাড়ি ফেরার সময় সে রেডিও চালাল না। সে নিজের ভেতরের আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছিল। সে জানত যে আগামী দিনে প্রশ্ন বাড়বে, সন্দেহ গভীর হবে, আর হয়তো সমালোচনাও তীব্র হবে। কিন্তু এখন এটাও পরিষ্কার ছিল যে তার কাজ কাউকে বোঝানোর জন্য নয়। এটা সেই সব মানুষের জন্য যাদের শেখার ইচ্ছে আছে কিন্তু উপায় কম। সেই রাতে রিয়া নিজের ক্যালেন্ডারে পরের মাসের তারিখগুলো চিহ্নিত করল। কোনো ইভেন্ট নয়, কোনো পার্টি নয়, শুধু কাজ। আলো নেভানোর সময় তার মনে হল যে বিরোধ পথ আটকাতে আসেনি, বরং তাকে পরীক্ষা করতে এসেছে। আর যদি এই পরীক্ষা সততার সাথে দেওয়া যায়, তবে পথ আরও পরিষ্কার হয়ে যায়। পরের সপ্তাহের শুরুটা বাইরে থেকে সাধারণ মনে হচ্ছিল, কিন্তু রিয়া মালহোত্রার ভেতরে চাপ পরিষ্কার অনুভব করা যাচ্ছিল। ক্যালেন্ডারে লেখা তারিখগুলো এখন আর খালি ছিল না। কাজ, সাক্ষাৎ আর এমন একটি বৈঠক যা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। তার বাবা অজয় মালহোত্রা তাকে ব্যক্তিগত আলোচনার জন্য ডেকেছিলেন। সেই পুরনো ঘর, সেই দেয়ালে টাঙানো সম্মান, জানলার বাইরে সেই একই শহর। পার্থক্য শুধু এতটুকুই ছিল যে এইবার কথার মাঝে কোনো দূরত্ব ছিল না, শুধু দিশার প্রশ্ন ছিল। অজয় কোনো ভূমিকা ছাড়াই নিজের কথা রাখলেন। তিনি বললেন যে পরিস্থিতি সামলানোর জন্য এখন পরিষ্কার এবং নিয়ন্ত্রিত পদক্ষেপ জরুরি। সবকিছু হঠাৎ বদলে ফেলা যায় না, আর যা বদলানো হচ্ছে তাকে সঠিক উপায়ে উপস্থাপন করা উচিত। গ্যারেজের কাজ তার মতে নিয়ত হিসাবে ভালো, কিন্তু কাঠামো আর সুরক্ষা ছাড়া তার রিয়াকে আরও মুশকিলে ফেলতে পারে। তার যুক্তি সরাসরি ছিল, ভাবমূর্তির সুরক্ষা যাতে ক্ষতি সীমিত থাকে। রিয়া মনোযোগ দিয়ে শুনল। সে বিরোধ করল না বা তর্ক করল না। সে জানত যে এই কথোপকথন জয়হারের নয়, বরং রাস্তার। কয়েক মুহূর্তের নিস্তব্ধতার পর বিকল্পগুলো পরিষ্কার ছিল। এক রাস্তা সেটি ছিল যাতে সবকিছু সুসংগঠিত থাকত, নির্দিষ্ট শব্দ, নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট মুখ। দ্বিতীয় রাস্তা সেটি ছিল যেটিতে রিয়া আগে থেকেই চলছিল, ধীর, অনিশ্চিত আর কোনো গ্যারান্টি ছাড়াই। এই রাস্তায় সমর্থন কম হতে পারত, প্রশ্ন বেশি আর সম্পর্কের ওপর চাপও বেশি। রিয়া জানলার বাইরে তাকালো। তার সেই ছোট গ্যারেজটির কথা মনে পড়ল, সেই শিখতে থাকা হাত আর সেই কৌতূহল যা কোনো মঞ্চের মুখাপেক্ষী ছিল না। মিটিংয়ের পর রিয়া সরাসরি সেই এলাকার দিকে গেল। সেখানে কাজ চলছিল। জায়গা এখনও ছোট ছিল, কিন্তু ব্যবস্থা তৈরি হতে শুরু করেছিল। নির্দিষ্ট সময়ে প্রশিক্ষণ শুরু হতো, সরঞ্জাম গোনা হতো আর দিনের শেষে নোট বানানো হতো। কেউ তাকে জিজ্ঞেস করল যে সে কি পরের মাসেও আসবে। রিয়া মাথা নাড়ল। সে অনুভব করল যে এখানে তার থাকাটা কোনো ছবির চেয়ে বেশি গুরুত্ব রাখে। বিকেলে একটি ইমেল এলো, সংক্ষিপ্ত এবং আনুষ্ঠানিক। একটি বড় অনুষ্ঠানের আমন্ত্রণ আর মঞ্চ ভাগ করে নেওয়ার প্রস্তাব। রিয়া ইমেল বন্ধ করে দিল। সে নিজের নোটবুক খুলল আর পরের সপ্তাহের পরিকল্পনা লিখল। সরঞ্জামের তালিকা, প্রশিক্ষণের ঘণ্টা আর 2টি নতুন নাম। কাগজের ওপর শব্দগুলো সাধারণ ছিল, কিন্তু মনে স্পষ্টতা ছিল। রাতে সে তার বাবাকে একটি ছোট মেসেজ পাঠালো। কোনো সাফাই নয়, কোনো আবেগপ্রবণতা নয়, শুধু এতটুকু যে সে এখন যে কাজে আছে সেটি মাঝপথে ছাড়বে না। উত্তর দেরিতে এলো। অসম্মতি পরিষ্কার ছিল, কিন্তু সম্পর্ক ভাঙেনি। রিয়া বুঝে গেল যে এই রাস্তা কেবল বাইরে নয়, ভেতরেও পরীক্ষা নেবে। শোয়ার আগে সে ব্যালকানিতে দাঁড়িয়ে রইল। শহরের আলোগুলো আগের মতোই ছিল, কিন্তু তার ভেতরে সিদ্ধান্ত থিতু হয়েছিল। সে এটা মেনে নিয়েছিল যে প্রতিটি সুরক্ষিত পদক্ষেপ সঠিক হয় না, আর প্রতিটি সঠিক পদক্ষেপ সুরক্ষিত হয় না। আজ তাকে বেছে নিতে ছিল, একটি চকচকে ঢাল নাকি একটি সত্য পথ। সে পথ বেছে নিল। সেই রাতে রিয়া কারো সাথে প্রতিশ্রুতি করল না, কারো সাথে সংঘাত করল না। সে শুধু নিজের পদক্ষেপ সেখানেই রাখল যেখানে তার ভরসা ছিল। গল্প এখন সেই মোড় থেকে সামনে এগিয়ে গেছে, যেখান থেকে পিছনে তাকানো সহজ ছিল, কিন্তু সামনে এগিয়ে যাওয়া জরুরি। আর যখন দিশা পরিষ্কার হয়ে যায়, তখন ভয় আপনিই ছোট হয়ে যায়। কিছুদিন কাটল, আর গ্যারেজের জায়গা এখন আগের মতো রইল না। কাজের একটি ছন্দ তৈরি হয়েছিল। নির্দিষ্ট সময়ে প্রশিক্ষণ শুরু হতো, সরঞ্জামের হিসেব রাখা হতো, আর দিনের শেষে যা শেখা হয়েছে তা নিয়ে আলোচনা হতো। রিয়া মালহোত্রা নিয়মিত আসত না, কিন্তু যখনই আসত তার উপস্থিতি হালকা মনে হতো না। সে বেশি কথা বলতো না, শুধু দেখত জিনিসগুলো কিভাবে সামনে এগোচ্ছে।
শিখতে আসা ছেলেদের হাত এখন আগের থেকে বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল, আর এই পরিবর্তনই সবথেকে পরিষ্কার ছিল। একদিন দুপুরে সে না জানিয়েই সেখানে পৌঁছাল। রোদ হালকা ছিল আর কাজ নিজের সময়ে চলছিল। সেই ব্যস্ততার মাঝে সে এক পরিচিত স্থিরতা অনুভব করল। একজন লোক সরঞ্জাম গোছাচ্ছিল, শান্ত এবং ধ্যানে মগ্ন। সাধারণ পোশাক, হাতে কাজের পাকা অভ্যাস আর চোখে সেই একই স্থিরতা। রিয়া তাকে চিনতে দেরি করল না। এটি কবির ছিল। না কোনো চমকে যাওয়া, না কোনো আনুষ্ঠানিকতা। দুজনেই শুধু মাথা নেড়ে একে অপরকে দেখল, যেন কিছু কথা আগেই ঠিক হয়ে গিয়েছিল। কবির সেখানে সাহায্যের জন্য এসেছিল। সে জানালো যে আশেপাশে কাজ করার সময় সে জানতে পেরেছে যে এখানে শেখার ব্যবস্থা হচ্ছে, তাই হাত বাড়াতে চলে এলো। রিয়া বেশি প্রশ্ন করল না, সে শুধু দেখল কবির কিভাবে কাজ করে। সে শেখানোর আগে নিজে করত। কারো ভুলে চিৎকার হতো না, শুধু পুনরায় করে দেখিয়ে দিত। ধীরে ধীরে ছেলেরা তার কাছে ভিড়তে লাগল কোনো নির্দেশ ছাড়াই। রিয়া অনুভব করল যে এখানে তার ভূমিকা পেছনে থাকার, জায়গা করে দেওয়ার। কাজের মাঝে রিয়া কবিরকে জিজ্ঞেস করল যে সে কি সপ্তাহে কিছুটা সময় এখানে দিতে পারবে। কবির সাথে সাথে উত্তর দিল না। সে বলল যে সে নিজের দায়িত্ব দেখে সময় বের করবে। না কোনো প্রতিশ্রুতি, না কোনো অজুহাত। রিয়া মাথা নাড়ল। সে এই সততাই চেয়েছিল। বিকেল পর্যন্ত আরও কিছু লোক রয়ে গেল। কেউ রিয়াকে চিনল, কেউ চিনল না। সে কাউকে আটকাল না। এখানে পরিচয়ের চেয়ে কাজের গুরুত্ব বেশি ছিল। দিন ঢলে আসতেই রিয়া বাইরে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখতে লাগল। জায়গা ছোট ছিল, সরঞ্জাম সীমিত ছিল, কিন্তু শেখার ইচ্ছে পরিষ্কার ছিল। কবির কাছে এসে দাঁড়ালো আর বলল যে এই জায়গা সঠিক দিশায় যাচ্ছে, কারণ এখানে লোক দেখানোর চেয়ে কাজের ওপর বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। রিয়া বলল যে সেও এটাই চায়, এমন একটি জায়গা যেখানে শিক্ষা স্থায়ী হবে, নাম নয়। বাড়ি ফেরার সময় রিয়া নিজের দিনের ব্যাপারে ভাবল। এটা কোনো জয় ছিল না, না কোনো গল্পের সমাধান, শুধু আরও একটি যোগসূত্র তৈরি হল। সেই রাতে সে আবার একটি অনুষ্ঠানের আমন্ত্রণ পেল। সে পড়ল, তারপর ফোন রেখে দিল। তার নোটবুক খোলা ছিল। সে পরের সপ্তাহের তালিকায় কিছু পয়েন্ট যোগ করল: সরঞ্জাম, সময় আর একটি নাম, কবির। কোনো পদ ছাড়া, কোনো উপাধি ছাড়া। রাত গভীর হয়ে গিয়েছিল, কিন্তু তার ভেতরে এখন আগের মতো তোলপাড় ছিল না। সে বুঝে গিয়েছিল যে কিছু মানুষ ফিরে আসে যাতে আমরা দেখতে পারি যে আমরা কি শিখেছি, আর যখন শিক্ষা সত্য হয় তখন সম্পর্ক আপনিই নতুন জায়গা খুঁজে নেয়। গল্প সামনে এগোচ্ছিল, একা নয়, বরং সেই সব মানুষের সাথে যারা কাজ বোঝে, শোরগোল নয়। পরের সপ্তাহে গ্যারেজের সীমাবদ্ধতাগুলো পরিষ্কার দেখা যেতে লাগল। শিখতে আসা মানুষের সংখ্যা বাড়ছিল, কিন্তু জায়গা একই ছিল। অনেক সময় সরঞ্জাম ভাগ করে নিতে হতো, প্রশিক্ষণের সময় সংঘাত হতে লাগল, আর কিছু মানুষ শেখার চেয়ে অপেক্ষায় বেশি সময় কাটাতে লাগল। রিয়া মালহোত্রা এইসব চুপচাপ দেখছিল। সে কাউকে দোষ দিল না, না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত জানাল। সে বুঝে গিয়েছিল যে যখন কোনো কাজ সত্যি সামনে এগোয় তখন তার অভাবগুলোও সামনে আসে, আর সেগুলো থেকে পালানো যায় না। একদিন সকালে কবির পরিষ্কার ভাষায় বলল যে যদি এই গতি থাকে তবে দুটি রাস্তাই বাকি থাকবে, হয় জায়গা বাড়াতে হবে, নয়তো মানুষের সংখ্যা সীমিত করতে হবে। জায়গা বাড়ানোর মানে ছিল ভাড়া, বিদ্যুৎ, সুরক্ষা আর রক্ষণাবেক্ষণের মতো নিয়মিত খরচ। সংখ্যা সীমিত করার মানে ছিল অনেক উৎসাহী যুবককে মানা করে দেওয়া। দুটি সিদ্ধান্তই সহজ ছিল না। রিয়া মনোযোগ দিয়ে শুনল আর বলল যে সে প্রতিটি খরচ আর প্রতিটি প্রয়োজন ঠিকভাবে বুঝতে চায়, কোনো অনুমান নয়, কোনো আবেগ নয়, শুধু পরিষ্কার হিসেব। দুপুর নাগাদ একটি সাধারণ তালিকা তৈরি হয়ে গেল। আয় প্রায় শূন্য ছিল আর খরচ ধীরে ধীরে বাড়ছিল। কবির এটাও বলল যে যদি এই জায়গা টেকসই করতে হয় তবে কোনো না কোনোভাবে আয়ের পথ খুলতে হবে, হয় সামান্য ফির মাধ্যমে অথবা প্রশিক্ষণের সাথে কিছু বাস্তব কাজ যুক্ত করে। রিয়া প্রথমবার অনেকক্ষণ চুপ করে রইল। এখন পর্যন্ত সে জানবুঝে টাকার কথা থেকে দূরত্ব বজায় রেখেছিল, যাতে নিয়তের ওপর প্রশ্ন না ওঠে। কিন্তু এখন সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে ভালো নিয়ত দুর্বল ব্যবস্থায় টিকে থাকে না। বিকেলে রিয়া শহরের অন্য প্রান্তে একটি পুরনো গুদাম দেখতে গেল। জায়গাটি অনেক দিন ধরে বন্ধ ছিল। দেয়ালগুলো উঁচু ছিল, মেঝে মজবুত ছিল, আর বাতাসে ধুলো উঠছিল। মালিক জানালো যে যদি জায়গার ব্যবহার শেখার আর কাজের জন্য হয় তবে ভাড়া কম রাখা যেতে পারে। রিয়া চারদিকে দেখল, আলোর সম্ভাবনা, জায়গার দূরত্ব, আসা যাওয়ার পথ। এটি বর্তমান গ্যারেজ থেকে একদম আলাদা ছিল, বড়, ঠান্ডা আর চ্যালেঞ্জিং। কিন্তু এখানেই সেই বিস্তার সম্ভব ছিল, যেটির প্রয়োজন এখন অনুভব করা হচ্ছিল। বাড়ি ফিরে রিয়া দুটি তালিকা বানাল।
প্রথমটিতে খরচ, ভাড়া, সরঞ্জাম, সুরক্ষা, রক্ষণাবেক্ষণ, আর দ্বিতীয়টিতে সম্ভাবনা, সীমিত ব্যাচ, সামান্য ফি আর প্রশিক্ষণের সাথে বাস্তব মেরামতের কাজ। পরের দিন একটি ছোট বৈঠক হল। কবির আর দুজন ভরসাযোগ্য লোক সামিল ছিলেন। আলোচনা সরাসরি ছিল। কবির বলল যে যদি মানুষ শেখার জন্য সময় দিচ্ছে তবে কিছুটা দায়িত্ব নেওয়া ভুল নয়। অন্য কেউ পরামর্শ দিল যে প্রশিক্ষণের সময় পুরনো গাড়ি মেরামত করা যেতে পারে, যাতে শেখাও হবে আবার আয়ও হবে। রিয়া সব শুনল আর প্রথমবার অনুভব করল যে এই জায়গা এখন কেবল সাহায্যের ধারণা নয়, এটি মানুষের সময়, আশা আর ভবিষ্যতের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সেদিনই একটি সহযোগিতার প্রস্তাবও এলো। শর্তের সাথে নাম দেখা যাবে, কাঠামো পাওয়া যাবে, কিন্তু কিছু সীমাবদ্ধতা থাকবে। রিয়া সাথে সাথে কোনো উত্তর দিল না। সে ঠিক করল যে যদি সামনে এগোতে হয় তবে নিজের শর্তে, কাজের স্বাধীনতা, প্রশিক্ষণের গুণমান আর প্রদর্শন থেকে দূরত্ব। এটি ঠিক করা এখন জরুরি ছিল, কারণ গল্প সঠিক আর ভুলের থেকে সামনে এগিয়ে গিয়েছিল। এখন প্রশ্ন ছিল টেকসই আর অন্তর্সার শূন্যের মাঝখানের। রাতে রিয়া গুদামের ছবিগুলো আবার দেখল। জায়গা খালি ছিল, কিন্তু তাতে ভবিষ্যতের আওয়াজ ছিল, সরঞ্জামের, শিক্ষার আর ধৈর্যের। সে বুঝে গিয়েছিল যে এখন হৃদয়ের সাথে মাথাকেও সাথে চলতে হবে। গল্প সামনে এগোচ্ছিল, এখন আরও কঠিন প্রশ্নের সাথে। কিন্তু এই প্রশ্নগুলো ছিল সৎ, আর সৎ প্রশ্ন প্রায়ই সঠিক পথের দিকে ইঙ্গিত করে দেয়। গুদাম ঠিক হয়ে গিয়েছিল, জায়গা এখনও খালি ছিল, দেয়ালে সময়ের চিহ্ন ছিল, আর মেঝেতে ধুলো জমেছিল। কিন্তু এখন এটি শুধু একটি সম্ভাবনা রইল না, বরং একটি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। সেই জায়গায় প্রথম বড় বৈঠক হল। রিয়া মালহোত্রা সামনে দাঁড়িয়েছিল। তার হাত খালি ছিল, কিন্তু মুখ গম্ভীর ছিল। সে জানত যে আজ কথা কেবল পরিকল্পনার নয়, বরং চিন্তাধারার। কবির আর অন্য কিছু লোক সেখানে ছিল। কেউ উৎসাহিত ছিল, কেউ অস্বস্তিতে, আর কেউ ভেতর থেকে ভীত। কথা খরচ থেকে শুরু হলো, আর দ্রুতই দিশা বদলে গেল। যখনই ফি আর সীমিত ব্যাচের কথা এলো, ঘরে তোলপাড় বেড়ে গেল। একজন যুবক পরিষ্কার বলল যে যদি এখানে টাকার কথা আসে তবে এই জায়গাটিও বাকি জায়গাগুলোর মতোই হয়ে যাবে। তার মতে যারা এখানে আসে তারা আগে থেকেই অনেক কিছু সহ্য করে এসেছে, আর তাদের থেকে ফি নেওয়া মূল ভাবনার পরিপন্থী। কিছু মানুষ তার কথায় একমত হল। তাদের ভয় ছিল যে এই জায়গাটিও পাছে অন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্রের মতো না হয়ে যায়। কবির শান্তভাবে উত্তর দিল। সে বলল যে ভাবনা জরুরি, কিন্তু ব্যবস্থা ছাড়া ভাবনা টিকে থাকে না। যদি ভাড়া, বিদ্যুৎ আর সরঞ্জামের ব্যবস্থা না হয় তবে সবথেকে আগে সেই মানুষগুলোই প্রভাবিত হবে যাদের জন্য এই জায়গা তৈরি করা হচ্ছে। তার গলায় জোর ছিল না, শুধু অভিজ্ঞতা ছিল। কিন্তু এই অভিজ্ঞতায় কিছু মানুষের মনে বিঁধল। কেউ বলল যে ধীরে ধীরে এই চিন্তাই এই জায়গাটিকে বদলে দেবে। রিয়া এখন পর্যন্ত চুপ ছিল। সে দুই পক্ষের কথাই শুনল আর বুঝল যে এই বিতর্ক সঠিক আর ভুলের নয়। এটি এই প্রশ্নের যে আমরা কোন ভয়ের সাথে বাঁচছি, উদ্দেশ্য হারানোর ভয়ে নাকি ভেঙে পড়ার ভয়। যখন প্রাথমিক পেমেন্টের কথা এলো আর কেউ পরামর্শ দিল যে কোনো বড় ব্র্যান্ডের সাথে চুক্তি করে নেওয়া হোক, তখন ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সবার নজর রিয়ার উপর ছিল। রিয়া তখন বলতে শুরু করল। সে পরিষ্কার জানালো যে সে কোনো সহযোগিতার বিরোধী নয়, কিন্তু সে এমন কোনো চুক্তি গ্রহণ করবে না যা এই জায়গাটিকে লোক দেখানোর অংশে পরিণত করে। সে এটাও বলল যে বিস্তার হবে, কিন্তু ধীরে ধীরে, সবকিছু একসাথে হবে না। কিছু মানুষ হতাশ হয়ে গেল। তাদের মনে হল এই রাস্তা খুব ধীর আর ঝুঁকিপূর্ণও। বৈঠকের পর পরিবেশ ভারী ছিল। মানুষ ছোট ছোট দলে দাঁড়িয়ে কথা বলছিল। কেউ বলছিল এটি খুব আদর্শবাদী, কেউ বলছিল এটাই সততা। একজন ব্যক্তি পরিষ্কার বলল যে যদি এখানে ফি নেওয়া হয় তবে সে আর যুক্ত থাকতে পারবে না। সে রিয়াকে দেখল, তারপর কোনো অভিযোগ ছাড়াই সেখান থেকে চলে গেল। এটি প্রথম সংকেত ছিল যে সবাই সাথে চলবে না। রিয়া বাড়ি এলো। কবির সেখানেই দাঁড়িয়েছিল। দুজনে কিছুক্ষণ কিছু বলল না। তারপর কবির বলল যে প্রতিটি সঠিক রাস্তায় কিছু মানুষ পেছনে পড়ে যায়। এটি তেতো, কিন্তু এড়ানো যায় না। রিয়া মাথা নাড়ল। সে ভেতরে কিছু একটা ভাঙতে দেখল, কিন্তু সাথে সাথে কিছু পরিষ্কারও হল। এখন কথা কল্পনার নয়, বাস্তবের হচ্ছিল। বাড়ি ফেরার সময় রিয়ার মনে ভয় ছিল, টিম ভেঙে যাওয়ার, ভরসা দুর্বল হওয়ার। কিন্তু সেই ভয়ের সাথে একটি দৃঢ়তাও ছিল। সে বুঝে নিয়েছিল যে যদি সবাইকে সাথে রাখার চেষ্টায় সে মূল কথাটি হারিয়ে ফেলে তবে এই জায়গা কখনো টিকতে পারবে না। সেই রাতে সে নিজের নোটবুক খুলল। কিছু নামের আগে সে চিহ্ন দিল, কিছুর আগে কিছু নয়।
এটি কাউকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল না, বরং এটি মেনে নেওয়ার চেষ্টা ছিল যে সামনের পথ সবার সাথে সম্ভব নয়। গল্প এখন সেই বিন্দুতে পৌঁছে গিয়েছিল যেখানে ভালো ইচ্ছেই যথেষ্ট ছিল না। এখন সামনে এগিয়ে যাওয়ার জন্য কিছু হারানোর সাহস জরুরি ছিল, আর রিয়া জানত যে পরবর্তী পদক্ষেপ সহজ হবে না। পরের দিন সকালে গুদামে এক অন্য ধরনের নিস্তব্ধতা ছিল। কিছু মুখ যারা কাল পর্যন্ত সেখানে ছিল আজ তাদের দেখা গেল না। সরঞ্জাম একই ছিল, জায়গা একই ছিল, কিন্তু পরিবেশ বদলে গিয়েছিল। রিয়া মালহোত্রা এই সব অনুভব করল, কিন্তু কাউকে কোনো প্রশ্ন করল না। সে জানত যে কিছু সিদ্ধান্তের পর কোনো সাফাই দেওয়া যায় না, শুধু ফলাফলের সাথে দাঁড়িয়ে থাকতে হয়। যারা চলে গিয়েছিল তারা ভুল ছিল না, তারা শুধু এই রাস্তার জন্য তৈরি ছিল না। কাজ শুরু হলো তো সব কিছু আগের থেকে আলাদা ছিল। ভিড় ছিল না, শোরগোল ছিল না। কবির কিছু না বলে দুটি ছেলেকে কাছে ডাকল আর কাজ বোঝাতে লাগল। প্রত্যেকে পুরো সময় পাচ্ছিল। রিয়া এক কোণে দাঁড়িয়ে এইসব দেখতে লাগল। সে বুঝে গেল যে কম মানুষ হওয়া সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো এটাই স্পষ্টতা হয়ে দাঁড়ায়। দুপুর নাগাদ রিয়া নিজের সিদ্ধান্ত পরিষ্কার করে দিল। আগামীতে সীমিত ব্যাচ হবে। প্রত্যেকে জায়গা পাবে না, কিন্তু যে আসবে সে পুরো মনোযোগ পাবে। খরচ মেটানোর জন্য সামান্য ফি ঠিক করা হলো, লাভের জন্য নয়। এখন আর কোনো বিতর্ক হলো না। যারা থেকে গিয়েছিল তারা হয়তো আগেই ঠিক করে নিয়েছিল যে তারা কি চায়। সেদিনই গুদামের মালিকের সাথে শেষ আলোচনা হলো। ভাড়া ঠিক হলো, শর্ত পরিষ্কার ছিল। রিয়া কাগজে স্বাক্ষর করল, আর তার মনে হলো যেন কোনো চিন্তাধারা মাটি খুঁজে পেল। এটি এখন শুধু একটি ভাবনা ছিল না, বরং প্রতি মাসে পালন করা একটি দায়িত্ব ছিল। বিকেল হতে হতেই সেই বড় প্রস্তাবটি আবার এলো। এইবার শর্তগুলো ভালো ছিল, আর্থিক সাহায্যও ছিল, আর সুযোগ সুবিধাও ছিল। কিন্তু বিনিময়ে প্রশিক্ষণের পদ্ধতি আর সময়ের উপর তাদের নিয়ন্ত্রণ থাকত। রিয়া মেসেজটি পড়ল আর অনেকক্ষণ বসে রইল। এই রাস্তা সহজ ছিল, এর ফলে অনেক সমস্যা সাথে সাথে শেষ হতে পারত, কিন্তু সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে এতে এই জায়গাটি বদলে যাবে। রিয়া কবিরের সাথে কথা বলল। দুজনে গুদামের মাঝখানে দাঁড়িয়ে রইল। কবির বলল যে টাকাকে ভয় পাওয়া ঠিক নয়, কিন্তু দিশা হারিয়ে ফেলা সবথেকে বড় বিপদ। যদি নিয়ন্ত্রণ বাইরে চলে যায় তবে ফিরে আসা কঠিন হয়ে যায়। রিয়া কিছু বলল না, সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সেই রাতে সে উত্তর পাঠাল, সহযোগিতার জন্য ধন্যবাদ জানাল, আর শর্ত মানতে অস্বীকার করল। পাঠানোর সময় তার হাত একটু কাঁপল, কিন্তু মন স্থির ছিল। সে গুদামের আলোগুলো বন্ধ করল আর বাইরে এলো। অন্ধকারে সেই জায়গাটি আরও বড় মনে হচ্ছিল, কিন্তু ভীতিজনক নয়। সেখানে এখন এক সারল্য ছিল। পরের সপ্তাহগুলোতে কাজ ধীরে চলল। টাকার অভাব অনুভব করা গেল, ক্লান্তিও এলো। কিন্তু প্রতিটি সন্ধ্যায় যখন প্রশিক্ষণ শেষ হতো, রিয়া দেখত যে ছেলেদের চোখে ভরসা বাড়ছে। একদিন একটি ছেলে তার কাছে এসে বলল যে আগে তার নিজের ওপর বিশ্বাস ছিল না, কিন্তু এখন মনে হয় যে সে কিছু করতে পারে। রিয়া শুধু মাথা নাড়ল। তার মনে হল আজ সে যা কিছু হারিয়েছে তা এই মুহূর্তের সামনে খুব ছোট। রাতে সে একা গুদামে দাঁড়িয়ে রইল। শহরের আওয়াজ অনেক দূরে ছিল। তার মনে পড়ল সেই রাতের কথা, যখন তার গাড়ি রাস্তায় থেমে গিয়েছিল। যদি সেই ঘটনা না ঘটত তবে হয়তো আজ এই জায়গারও অস্তিত্ব থাকত না। কিছু ঘটনা আমাদের থামিয়ে দেয় না, শুধু আমাদের দিশা বদলে দেয়। গল্প এখানেই শেষ হয় না, কিন্তু এখানেই এটি পরিষ্কার হয়ে যায় যে প্রতিটি সঠিক রাস্তা সহজ হয় না। কখনো কখনো সঠিক রাস্তা সেটাই হয় যেখানে মানুষ কম থাকে, শোরগোল কম হয়, কিন্তু হৃদয় পরিষ্কার থাকে। রিয়া জানত সে অনেক কিছু হারিয়েছে, কিন্তু যা বেঁচে আছে সেটুকুই সবথেকে মূল্যবান। যদি এই গল্প আপনাকে ছুঁয়ে যায় তবে নিচে কমেন্টে জানান যে আপনি এ থেকে কি শিক্ষা পেলেন। ভিডিওটি পছন্দ করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই গল্পটিকে সেই সব মানুষের কাছে পৌঁছে দিন যাদের আজ একটু আশার প্রয়োজন। সঙ্গীত।